রাত ৩টা। আপনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা দৃশ্য, আপনি কোথাও দৌড়াচ্ছেন কিন্তু পা সরছে না, অথবা এমন একটা মানুষের সাথে কথা বলছেন যিনি হয়তো বহু বছর আগে মারা গেছেন, অথবা এমন কোনো জায়গায় আছেন যেটা আপনার চেনা তবু অচেনা। তারপর ঘুম ভাঙল। সকালের আলোয় সব ঝাপসা, বেশিরভাগটাই মনে নেই। যতটুকু মনে আছে সেটা অদ্ভুত, এলোমেলো, অর্থহীন মনে হচ্ছে। আপনি উঠে চা বানাতে চলে গেলেন, কিন্তু 1899 সালে একজন মানুষ উঠলেন না। তিনি বসে রইলেন। সেই এলোমেলো, অর্থহীন মনে হওয়া স্বপ্নের দিকে তাকিয়ে তিনি বললেন, এর ভেতরে অর্থ আছে এবং সেই অর্থ খোঁজা যায়। তার নাম সিগমুন্ড ফ্রয়েড। আর সেই বছরই তিনি লিখলেন দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস। আজ আমরা শুরু করছি মানব ইতিহাসের অন্যতম সাহসী, বিতর্কিত এবং প্রভাবশালী একটি বইয়ের যাত্রা। সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন অস্ট্রিয়ান স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মনোবিশ্লেষণের জনক। 1899 সালের শেষে তিনি এই বইটি লিখে শেষ করলেন। প্রকাশিত হলো 1900 সালে। সরকারিভাবে তারিখ দিলেন নতুন শতাব্দীর নাম, যেন বলতে চাইলেন এটা একটা নতুন যুগের শুরু। প্রথম 6 বছরে বিক্রি হলো মাত্র 350 কপি। মানুষ পাত্তা দেয়নি, কিন্তু আজ 125 বছর পরে এই বইটির ভাষায় আমরা চিন্তা করি। আনকনশাস শব্দটা এখন আমাদের রোজকার কথায় ঢুকে গেছে। ফ্রয়েডের ধারণাগুলো সাহিত্যে, চলচ্চিত্রে, দর্শনে, এমনকি আমাদের নিজের সম্পর্কে বোঝাপড়ায় সর্বত্র। তাহলে শুরুতে কেউ বুঝল না কেন? কারণ এই বই একটা অস্বস্তিকর কথা বলেছিল। সে বলেছিল, আপনি নিজেকে যতটা চেনেন মনে করেন, আসলে আপনি ততটা চেনেন না। স্বপ্ন নিয়ে মানুষ ভাবছে হাজার হাজার বছর ধরে। প্রাচীন মিশরে স্বপ্নকে মনে করা হতো দেবতার বার্তা। রাজারা স্বপ্ন দেখলে পুরোহিতদের ডাকতেন। এর মানে কি? ভবিষ্যতে কি হবে? গ্রিক সভ্যতায় স্বপ্নের জন্য আলাদা মন্দির ছিল। মানুষ অসুস্থ হলে সেই মন্দিরে রাত কাটাতো, আশায় যে দেবতা স্বপ্নে এসে নিরাময়ের পথ দেখাবেন। বাইবেলে ফেরাউনের স্বপ্নের কথা আছে, 7 মোটা গরু, 7 রোগা গরু। ইউসুফ ব্যাখ্যা করলেন 7 বছর সমৃদ্ধি, তারপর 7 বছর দুর্ভিক্ষ। মহাভারতে, রামায়ণে, বিভিন্ন সংস্কৃতির পুরাণে স্বপ্ন মানেই কোনো বিশেষ ইঙ্গিত, কোনো উচ্চতর শক্তির বার্তা। কিন্তু লক্ষ্য করুন, এই সব ব্যাখ্যার মূলে একটাই ধারণা: স্বপ্ন আসে বাইরে থেকে, কোনো দেবতার কাছ থেকে, কোনো অতিপ্রাকৃত জায়গা থেকে। স্বপ্ন মানুষের নিজের কিছু, এই কথাটা বলার সাহস কেউ তখন দেখায়নি। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী। অ্যারিস্টটল বললেন, স্বপ্ন দেবতার পাঠানো নয়, স্বপ্ন হলো ঘুমন্ত মানুষের মানসিক কার্যক্রম। তিনি লক্ষ্য করলেন, ঘুমের মধ্যে ছোট শারীরিক অনুভূতি বিশাল আকার নেয়। সামান্য গরম লাগলে স্বপ্নে মনে হয় আগুনে দাঁড়িয়ে আছেন। এটা ছিল বিপ্লব। একজন মানুষ প্রথম বললেন, স্বপ্নের উৎস ভেতরে, বাইরে নয়। কিন্তু তারপর প্রায় 2000 বছর কাটল। 19 শতকে এসে বিজ্ঞানীরা আবার স্বপ্ন নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করলেন। জার্মান, ফরাসি, ইংরেজ, নানা দেশের গবেষকরা পরীক্ষা করলেন, বই লিখলেন, তত্ত্ব দিলেন। কেউ বললেন, স্বপ্ন হলো জাগ্রত জীবনের ছায়া, দিনে যা দেখলেন রাতে তাই স্বপ্নে আসে। কেউ বললেন, স্বপ্ন হলো শরীরের শব্দ, পেটে গ্যাস হলে ভয়ের স্বপ্ন আসে, ঠান্ডা লাগলে বরফের স্বপ্ন আসে। কেউ বললেন, স্বপ্ন হলো মস্তিষ্কের এলোমেলো আগুন, এতে কোনো অর্থ নেই। কিন্তু ফ্রয়েড এই সব বই পড়লেন এবং একটা বড় অসন্তুষ্টি নিয়ে বসে রইলেন, কারণ কেউই একটা কেন্দ্রীয় প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। কেন স্বপ্ন এত নির্দিষ্ট? কেন এই মানুষটার এই স্বপ্ন, অন্য কেউ নয়, অন্য কোনো স্বপ্ন নয়? ফ্রয়েড নিজে তখন একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ। রোগীদের সাথে কথা বললেন, তাদের স্বপ্নের কথা শোনেন
এবং ধীরে ধীরে তার মনে একটা সন্দেহ জমতে থাকে। স্বপ্ন এলোমেলো নয়, স্বপ্ন শুধু শরীরের শব্দ নয়, স্বপ্ন দেবতার বার্তাও নয়। স্বপ্ন হলো মনের একটা ভাষা, এবং সেই ভাষা পড়তে শেখা যায়। এই কথাটা বলতে কতটা সাহস লাগে একটু ভাবুন। তখনকার বৈজ্ঞানিক জগতে এটা প্রায় হাসির বিষয়। পদার্থবিজ্ঞান এগিয়ে চলেছে, রসায়ন এগিয়ে চলেছে, আর এদিকে একজন ডাক্তার বলছেন মানুষের স্বপ্নের মানে আছে এবং আমি সেটা বের করতে পারবো। ফ্রয়েডের বইয়ের প্রথম পাতায় তিনি নিজেই লিখলেন, 1000 বছর চেষ্টার পরেও স্বপ্নের বৈজ্ঞানিক বোঝাপড়া প্রায় শূন্যের কোঠায়, এবং তারপরেই বললেন আমি এর পথ দেখাবো। এই ঘোষণাটুকু পড়লেই বোঝা যায় এটা শুধু একটা বইয়ের শুরু নয়, এটা একটা মানুষের সারা জীবনের বিশ্বাসের ঘোষণা। 1000 বছর ধরে মানুষ স্বপ্নকে বাইরের কিছু মনে করেছে, দেবতার বার্তা, ভবিষ্যতের ইঙ্গিত। অ্যারিস্টটল প্রথম বললেন এটা ভেতরের, কিন্তু পথ দেখালেন না। 19 শতকের বিজ্ঞানীরা চেষ্টা করলেন, কিন্তু আসল রহস্য অধরাই থাকলো। আর তারপর এলেন ফ্রয়েড, বললেন স্বপ্নের একটা পদ্ধতি আছে, একটা যুক্তি আছে, এবং সেটা জানলে আপনি নিজের সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা জাগ্রত অবস্থায় কখনো জানা যায় না। কিন্তু সেই পদ্ধতিটা আসলে কি? কিভাবে একটা স্বপ্নকে ভাঙতে হয়, পড়তে হয় কিভাবে? এখন ফ্রয়েড নিজের একটা স্বপ্ন নিয়ে বসবেন, এক রোগীকে নিয়ে, এক ইনজেকশনকে নিয়ে। সেই স্বপ্নের টুকরো টুকরো বিশ্লেষণ থেকেই জন্ম নেবে মনোবিশ্লেষণের সবচেয়ে বড় আবিষ্কার, আর্মার ইনজেকশন এবং ইচ্ছা পূরণের রাজ্য। আমরা থামলাম একটা প্রশ্নের মুখে। ফ্রয়েড বললেন স্বপ্নের অর্থ আছে এবং তা বের করার পদ্ধতিও আছে, কিন্তু সেই পদ্ধতিটা আসলে কি? কিভাবে একজন মানুষ রাতের একটা বিশৃঙ্খল স্বপ্নের দিকে তাকিয়ে বলতে পারেন এর মানে এটা? এই প্রশ্নের উত্তর দিতে ফ্রয়েড প্রথমে দেখালেন আগের সব পদ্ধতি কেন কাজ করে না। তারপর তিনি নিজের একটা স্বপ্ন নামিয়ে রাখলেন টেবিলের ওপর। সেই স্বপ্নের নাম আর্মাস ইনজেকশন। আপনি যদি ফ্রয়েডের আগের পৃথিবীতে থাকতেন, স্বপ্নের অর্থ বুঝতে হলে আপনার সামনে দুটো পথ খোলা ছিল। প্রথম পথ প্রতীকী ব্যাখ্যা। পুরো স্বপ্নটাকে একটা বড় প্রতীক হিসেবে দেখুন। ফেরাউনের স্বপ্নে 7 মোটা গরু মানে 7 বছর সমৃদ্ধি। ইউসুফ এভাবেই বলেছিলেন, কিন্তু এই পদ্ধতির সমস্যা হলো এটা নির্ভর করে দুভাষীর মাথার ওপর। একজন বললেন এক কথা, আরেকজন বললেন আরেক কথা। কোনো নিয়ম নেই, কোনো পদ্ধতি নেই। দ্বিতীয় পথ ডিকোডিং পদ্ধতি। স্বপ্নের বই, সাপ দেখলে শত্রু, জল দেখলে যাত্রা, মৃত মানুষ দেখলে দীর্ঘায়ু। এটা যেন একটা অভিধান, স্বপ্নের প্রতিটি ছবির পাশে একটা অর্থ লেখা। কিন্তু কে এই অভিধান লিখেছেন? কোন প্রমাণে? আপনার স্বপ্নের সাপ আর আমার স্বপ্নের সাপ কি সত্যি একই কথা বলে? ফ্রয়েড দুটোকেই নাকচ করলেন। তিনি বললেন স্বপ্নের অর্থ বের করতে হলে অন্যের চাবিকাঠি লাগবে না, লাগবে স্বপ্নদ্রষ্টার নিজের মন। ফ্রয়েড তার রোগীদের সাথে কাজ করতে গিয়ে একটা কৌশল আবিষ্কার করেছিলেন। রোগীকে বলতেন চোখ বন্ধ করুন, শুয়ে পড়ুন, আর মাথায় যা আছে কোনো বাছবিচার না করে সব কিছু বলুন, সব কিছু। যতই তুচ্ছ মনে হোক, যতই অপ্রাসঙ্গিক মনে হোক, সব বলুন। এটাই ফ্রি অ্যাসোসিয়েশন, মুক্ত সংযোগ। আমরা সাধারণত যখন ভাবি মনের মধ্যে একজন পাহারাদার থাকে, সে বলে না, এটা বলা ঠিক না, এটা নির্বোধ মনে হবে, এটা লজ্জার। ফ্রয়েড বললেন এই পাহারাদারকে একটু বিশ্রাম দিন। কবি শিলার একবার বলেছিলেন সৃষ্টিশীল মনে যুক্তির পাহারা একটু শিথিল থাকে, তখন ধারণাগুলো অবাধে ঢুকে পড়ে। ফ্রয়েড বললেন স্বপ্ন বোঝার জন্য এই একই নীতি কাজ করে, কিন্তু কথা বলে বোঝানোর চেয়ে দেখিয়ে বোঝানো সহজ। তাই ফ্রয়েড নামলেন নিজের স্বপ্নে। সাল 1995, গ্রীষ্মকাল। ভিয়েনার কাছে একটা পাহাড়ের বাড়িতে ফ্রয়েড তখন ছুটি কাটাচ্ছেন। তার একজন রোগী ছিলেন,
চলুন তাকে আরমা বলি। বইতে ফ্রয়েড তাকে এই নামেই ডেকেছেন। আরমা একজন তরুণী। ফ্রয়েড তার চিকিৎসা করছিলেন হিস্টেরিয়ার জন্য। চিকিৎসা আংশিক সফল হয়েছিল, কিন্তু আরমা ফ্রয়েডের পরামর্শ পুরোপুরি মানতে রাজি হচ্ছিলেন না। ব্যাপারটা নিয়ে ফ্রয়েড ভেতরে ভেতরে অস্বস্তিতে ছিলেন। সেদিন বিকেলে তার বন্ধু ওটো এলেন। ওটো বললেন তিনি আরমাকে দেখেছেন। বললেন সে ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ না। সামান্য কথা, কিন্তু ফ্রয়েড এর কানে এটা একটা গোপন অভিযোগের মতো শোনালো, অর্থাৎ তোমার চিকিৎসা সম্পূর্ণ হয়নি। সেই রাতে ফ্রয়েড বসে লিখলেন আরমার চিকিৎসার পুরো বিবরণ। নিজেকে সাফাই দিতে যেন রাত হলো অনেক। শেষে ঘুমালেন এবং স্বপ্ন দেখলেন একটা বড় হল ঘর, অনেক অতিথি, সবার মধ্যে আরমা। ফ্রয়েড তাকে এক কোণে ডেকে নিয়ে গেলেন। বললেন যদি এখনও ব্যথা পাচ্ছ সেটা তোমার নিজের দোষ। আরমা বললেন আপনি জানেন না আমার গলায় পেটে কি যন্ত্রণা, শ্বাস নিতে পারছি না। ফ্রয়েড তার দিকে তাকালেন, মুখ ফ্যাকাশে ফোলা। তিনি ভাবলেন হয়তো কোনো শারীরিক রোগ আছে যেটা আমি ধরতে পারিনি। জানালার কাছে নিয়ে গলা পরীক্ষা করতে চাইলেন। আরমা একটু অনিচ্ছুক, কিন্তু তারপর মুখ খুললেন এবং ফ্রয়েড ভেতরে দেখলেন সাদা ছোপ আর নাকের হাড়ের মতো কিছু কুকরানো সাদা দাগ। তক্ষুনি ডাকলেন বন্ধু ডক্টর এমকে। তিনি পরীক্ষা করলেন, নিশ্চিত করলেন, বললেন নিশ্চিত সংক্রমণ, তবে কিছু না, ডিসেন্ট্রাই হবে, তারপর বেরিয়ে যাবে। তারপর জানা গেল সংক্রমণের কারণ। বন্ধু ওটো কিছুদিন আগে আরমাকে একটা ইনজেকশন দিয়েছিলেন, প্রোপায়োনিক অ্যাসিড ট্রাইমিথাইল অ্যামিন। সম্ভবত সিরিঞ্জটা পরিষ্কার ছিল না। এটুকুতেই স্বপ্ন শেষ। ফ্রয়েড সকালে উঠে স্বপ্নটা লিখলেন, তারপর শুরু করলেন সেই প্রতিটি ছবির পাশে বসে মুক্ত চিন্তার ধারা খুলে। বড় হল ঘর, মনে পড়ল কয়েকদিন আগে স্ত্রীর জন্মদিন, আরমাও হয়তো আসবেন। আরমার ফ্যাকাশে মুখ, আসলে এটা আরমা নয়, এটা আরমার এক বান্ধবীর ছবি, যিনি হয়তো আরও সহজে ফ্রয়েডের চিকিৎসা মানতেন। গলার সাদা দাগ, মনে পড়ল মেয়ের ছোটবেলার অসুখ, মনে পড়ল কোকেইন নিয়ে নিজের গবেষণা এবং এক বন্ধু যিনি সেই কোকেইনের অপব্যবহারে মারা গিয়েছিলেন। ডক্টর এম এর হাঁটার ভঙ্গি, স্বপ্নে তাকে অনেকটা ফ্রয়েডের ভাইয়ের মতো দেখাচ্ছিল। দুজনই সেদিন ফ্রয়েডের একটা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ট্রাইমিথাইল অ্যামিন এর ফর্মুলা, এটা ফ্রয়েডের ঘনিষ্ঠ বন্ধু ফ্লাইস এর একটা তত্ত্বের সাথে জড়িত, যৌনতার রসায়ন নিয়ে। ময়লা সিরিঞ্জ, সেদিনই রাস্তায় একজনের সাথে দেখা হয়েছিল যার মায়ের ইনজেকশনে ফিলিবাইটিস হয়েছিল। ফ্রয়েড নিজে সবসময় সিরিঞ্জ পরিষ্কার রাখেন, এটা গর্বের বিষয়। এবং ধীরে ধীরে একটার পর একটা সূত্র জোড়া লেগে যেতে লাগলো। ফ্রয়েড থামলেন এবং বুঝলেন এই পুরো স্বপ্নটা আসলে একটা আত্মপক্ষ সমর্থন। ওটো বলেছিলেন আরমা এখনও পুরোপুরি সুস্থ নয়। এটা শুনে ফ্রয়েডের মনে যে গোপন অস্বস্তি জমেছিল, সেই রাতে ঘুমের ভেতরে মন সেটার জবাব দিল। স্বপ্নে একের পর এক যুক্তি সাজানো হলো। আরমার ব্যথা আমার দোষ নয়, সে নিজেই মানছিল না। আর যদি কারো দোষ হয় সেটা ওটোর, সে ময়লা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দিয়েছে। ফ্রয়েড লিখলেন এই স্বপ্ন একটা ইচ্ছার পরিতৃপ্তি ঘটিয়েছে। ইচ্ছাটা ছিল আমি নির্দোষ প্রমাণিত হই। এবং তারপর দীর্ঘ বিশ্লেষণ শেষে ফ্রয়েড লিখলেন সেই বাক্যটি, যে বাক্যটি মনোবিজ্ঞানের ইতিহাস বদলে দিল। স্বপ্ন হলো একটি ইচ্ছার পরিতৃপ্তি। এ ড্রিম ইজ দ্য ফুলফিলমেন্ট অফ এ উইশ। কিন্তু শুধু এই একটা স্বপ্ন? ফ্রয়েড জানতেন একটা উদাহরণ দিয়ে তত্ত্ব প্রমাণ হয় না, তাই তিনি আরও উদাহরণ দিলেন। রাতে নোনতা খাবার খেলে তৃষ্ণার্ত হয়ে যান, ঘুমের মধ্যে দেখেন জলপান করছেন, এক ঢোকে ঢক ঢক, কি তৃপ্তি, কিন্তু ঘুম ভাঙলেই আবার তৃষ্ণা। এই স্বপ্নটা কি করল? উঠে জল আনতে হবে এই বাস্তব কাজটা একটু পিছিয়ে দিল, ঘুমটা বাঁচল। তারপর তিনি দিলেন শিশুদের স্বপ্নের উদাহরণ।
তার ছেলের বয়স তখন 5। গ্রীষ্মে পাহাড়ে বেড়াতে গিয়েছে, কিন্তু বাবা বলেছিলেন ডাকেস্টাইন পাহাড়ে যাবেন। সেই পাহাড়ের চূড়া দেখা গেল না। হতাশ হয়ে ফিরে এলো। সেই রাতে স্বপ্ন দেখল সে সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছে। তার মেয়ে অ্যানার বয়স তখন মাত্র 19 মাস। একদিন পেটের অসুখে সারাদিন না খেয়েছিল। সেই রাতে ঘুমের মধ্যে স্পষ্ট শোনা গেল সে বলছে, অ্যানা ফ্রয়েড, স্ট্রবেরি অমলেট পুডিং। এবার বলুন, এই স্বপ্নগুলো কি ইচ্ছাপূরণ নয়? শিশুদের স্বপ্ন সহজ, কারণ তারা লুকাতে শেখেনি। তাদের ইচ্ছাগুলো সরাসরি বেরিয়ে আসে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ইচ্ছাগুলো বেশিরভাগ সময় ছদ্মবেশে আসে, কিন্তু মূলটা একই। প্রতিটি স্বপ্নের কেন্দ্রে একটা ইচ্ছা। আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, সহজ স্বপ্নের কথা বোঝা গেল, কিন্তু দুঃস্বপ্ন, ভয়ের স্বপ্ন, যে স্বপ্নে কেউ মারা যাচ্ছে বা আপনি পড়ে যাচ্ছেন বা কেউ তাড়া করছে, সেগুলো কি ইচ্ছা পূরণ? ফ্রয়েড জানতেন এই প্রশ্ন আসবে এবং তিনি বললেন, হ্যাঁ, এগুলোও ইচ্ছা পূরণ। কিন্তু সেখানে একটা নতুন ঘটনা ঘটেছে। ইচ্ছাটা সরাসরি আসছে না, কিছু একটা তাকে বিকৃত করে দিচ্ছে। কে করছে এই বিকৃতি এবং কেন? বিকৃতির আড়ালে লুকানো সত্য। ফ্রয়েড বললেন, প্রতিটি স্বপ্নই একটি ইচ্ছার পরিতৃপ্তি। সেটা শুনে তার বুদ্ধিমান রোগীদের মধ্যে একজন পরদিন এসে বললেন, আচ্ছা, আমি কাল রাতে স্বপ্ন দেখলাম যে আমার পছন্দের একটা পার্টি দিতে পারলাম না। বাজার বন্ধ, ফোন কাজ করছে না, একটাও ইচ্ছা পূরণ হলো না। এখন বলুন, আপনার তত্ত্ব কোথায়? আরেকজন স্বপ্ন দেখলেন তার প্রিয় ভাগ্নে মৃত অবস্থায় শুয়ে আছে। আরেকজন, পুলিশ তাকে গ্রেপ্তার করছে। এরা সবাই ফ্রয়েডের তত্ত্বকে চ্যালেঞ্জ করতে এসেছেন এবং ফ্রয়েড সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ এই আপত্তিগুলোর ভেতর দিয়েই তিনি আবিষ্কার করলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি, স্বপ্নের বিকৃতি, ড্রিম ডিস্টরশন। প্রথমেই একটা পার্থক্য বুঝতে হবে। ফ্রয়েড বললেন, স্বপ্নের দুটো স্তর আছে। একটা হলো মেইন ফেস্ট কন্টেন্ট, যেটা আপনি সকালে মনে করতে পারেন, যে ছবি, যে ঘটনা, যে মানুষ। আরেকটা হলো ল্যাটেন্ট কন্টেন্ট, বিশ্লেষণ করে যা বের হয়, লুকোনো চিন্তা, চাপা পড়া ইচ্ছা। যারা বলেছেন আমার স্বপ্নে কোনো ইচ্ছা পূরণ নেই, তারা শুধু মেইন ফেস্ট কন্টেন্ট দেখেছেন। ফ্রয়েড বললেন, আমি লেটেন্ট কন্টেন্টের কথা বলছি, যেটা দেখতে হলে বিশ্লেষণ করতে হবে। এটা যেন একটা চিঠির উপরে লেখা ঠিকানা, আর ভেতরে লেখা আসল কথা। বাইরেরটা দেখলেই যথেষ্ট নয়। কিন্তু তাহলে প্রশ্ন হলো, এই লুকোনোটা হয় কেন? স্বপ্ন সরাসরি কথা বলে না কেন? এখানে এলো ফ্রয়েডের সবচেয়ে সাহসী রূপক। তিনি বললেন, মনে দুটো শক্তি কাজ করে। প্রথম শক্তি, আদিম ইচ্ছাগুলো, যেগুলো পরিতৃপ্তি চায়, নিয়ম মানে না, লজ্জা মানে না। দ্বিতীয় শক্তি, সচেতন মনের পাহারাদার, যে বলে, না, এটা বলা যাবে না, এটা অগ্রহণযোগ্য। এই দুই শক্তির মাঝে যে দ্বন্দ্ব, সেখান থেকেই জন্ম নেয় স্বপ্নের বিকৃতি। ফ্রয়েড একটা অসাধারণ রূপক দিলেন। তিনি বললেন, ভাবুন একজন রাজনৈতিক সাংবাদিকের কথা। তিনি সত্য লিখতে চান, কিন্তু সরকারি সেন্সরশিপ আছে। তখন তিনি কি করেন? সরাসরি বলেন না, রূপকথার ছদ্মবেশে বলেন, ইঙ্গিতে বলেন, পরোক্ষভাবে বলেন। যত কঠোর সেন্সরশিপ, তত চতুর ছদ্মবেশ। ঠিক এইভাবে মনের প্রথম শক্তি তার নিষিদ্ধ ইচ্ছাগুলোকে সেন্সরশিপ পেরিয়ে পাঠায়, বিকৃত করে, ছদ্মবেশে ঘুরিয়ে পেঁচিয়ে। তাই স্বপ্ন দেখতে অদ্ভুত লাগে, তাই স্বপ্ন এলোমেলো মনে হয়। আসলে সে একটা গোপন বার্তা পাঠাচ্ছে, সেন্সর পেরিয়ে। ফ্রয়েড এবার নিজের আরেকটা স্বপ্নের উদাহরণ দিলেন। 1897 সাল। তিনি শুনলেন বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক তাকে প্রফেসর পদের জন্য সুপারিশ করেছেন, কিন্তু মন্ত্রণালয় ইহুদি হওয়ার কারণে তার নিয়োগ আটকে রেখেছে। সেই রাতে একটু হতাশ মনে ঘুমালেন। স্বপ্নে দেখলেন তার বন্ধু আর হলেন তার চাচা জোসেফ এবং তার জন্য অদ্ভুত মমতা অনুভব করছেন। সকালে উঠে ভাবলেন, এ কি আজে বাজে স্বপ্ন, কিন্তু সন্ধ্যায় নিজেই ভর্ৎসনা করলেন নিজেকে।
তোমার রোগী যদি এভাবে এড়িয়ে যেত, তুমি বলতে সে কিছু লুকাতে চাইছে, নিজেকেও সেভাবে দেখো। তারপর বিশ্লেষণ শুরু করো। চাচা জোসেফ একবার আইন ভেঙে জেলে গিয়েছিলেন। পরিবারে তাকে বোকা মানুষ বলা হতো। তাহলে বন্ধু আরকে চাচা জোসেফ বানানোর মানে কি? মানে আর একজন বোকা। কিন্তু ফ্রয়েড জানেন আর বোকা নন। তাহলে কেন? কারণ যদি আর এর প্রফেসর না হওয়ার কারণ তার নিজের ত্রুটি হয়, তাহলে সেই কারণ ফ্রয়েডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে ফ্রয়েডের সুযোগ আছে। স্বপ্ন বলছে তুমি নির্বাচিত হবে, এবং সেই ইচ্ছেটা কত তীব্র ছিল যে স্বপ্ন একজন শ্রদ্ধেয় বন্ধুকে বোকা সাজিয়ে দিল শুধু নিজেকে সান্ত্বনা দিতে। আর স্বপ্নে যে মমতার অনুভূতি ছিল সেটা আসলে বিকৃতির অংশ। যাকে মনে মনে ছোট করেছেন তার প্রতি বাড়তি ভালোবাসা দেখিয়ে সেটা ঢেকে রাখছেন। এইভাবে বিকৃতি কাজ করে। কিন্তু সেই বুদ্ধিমান রোগীর কথা মনে আছে যিনি পার্টি দিতে পারেননি, সেই স্বপ্ন নিয়ে এসেছিলেন? ফ্রয়েড বিশ্লেষণ করে দেখলেন তার স্বামী বলেছিলেন ওজন কমাতে চান আর বাইরে খাওয়া বন্ধ করবেন। এই মহিলার একজন রুগ্না পাতালা বান্ধবী আছেন যার প্রতি স্বামী অনেক প্রশংসা করেন। তাহলে পার্টি না দেওয়ার স্বপ্ন মানে কি? মানে আমি ওই বান্ধবীকে খেতে ডাকবো না, মোটা হতে দেব না, স্বামীর কাছে আকর্ষণীয় হতে দেব না। অর্থাৎ ইচ্ছাটা পরিতৃপ্ত হয়েছে, কিন্তু উল্টো পথে। ফ্রয়েড বললেন এই ধরনের প্রতি ইচ্ছার স্বপ্নও আসলে ইচ্ছা পূরণ, শুধু একটু গভীরে খুঁজতে হয়। এমনকি এমন স্বপ্নও আছে যেখানে মানুষ চান ফ্রয়েড ভুল প্রমাণিত হোক, সেই ইচ্ছাও স্বপ্নে পূরণ হয়। তাই ফ্রয়েড তার সূত্রটা আরেকটু পরিষ্কার করলেন। স্বপ্ন হলো একটি চাপা পড়া বা দমিত ইচ্ছার ছদ্মবেশে পরিতৃপ্তি। স্বপ্নের উপাদান কোথা থেকে আসে? এতক্ষণ জানলাম স্বপ্নের উদ্দেশ্য ইচ্ছা পূরণ, কিন্তু প্রশ্ন হলো স্বপ্নের কাঁচামাল আসে কোথা থেকে? ফ্রয়েড বললেন মূলত 3টি জায়গা থেকে। প্রথমত সেদিনের ঘটনা। প্রায় প্রতিটি স্বপ্নেই আগের দিনের কোনো ঘটনার সূত্র থাকে, তুচ্ছ হোক গুরুত্বপূর্ণ হোক। ফ্রয়েড বললেন এই দিনটার নাম দিলেন ড্রিম ডে। ঘুমানোর আগে দিনটাই স্বপ্নের ট্রিগার। একবার বইয়ের দোকানে একটা বইয়ের প্রচ্ছদ দেখলেন। সেই রাতে সেই বিশেষ স্বপ্ন। স্ত্রী 20 ফ্লোরিন চাইলেন, স্বপ্নে পত্রিকার চাঁদা 20 ফ্লোরিন। কিন্তু সেটাই সব নয়। দ্বিতীয়ত শৈশবের স্মৃতি। এখানে ফ্রয়েড এমন কিছু বললেন যা মনোবিজ্ঞানকে চিরতরে বদলে দিল। তিনি বললেন স্বপ্নের গভীরে খুঁজলে প্রায় সব সময়ই শৈশবের কোনো স্মৃতি বা ইচ্ছা পাওয়া যায়। মনে হয় সেগুলো ভুলে গেছেন, কিন্তু সেগুলো মরেনি, তারা অচেতনের মধ্যে জীবন্ত আছে। এখানে ফ্রয়েড একটা অসাধারণ ব্যক্তিগত গল্প বললেন। তার বাবার রোম দেখার স্বপ্ন আসত, কিন্তু কোনোভাবেই ট্রেন থেকে শহরে পৌঁছাতে পারতেন না। প্রতিবার কিছু একটা আটকে দিত। বিশ্লেষণ করতে গিয়ে মনে পড়ল শৈশবের একটা ঘটনা। ফ্রয়েডের বয়স তখন 10 বা 12। বাবা হাঁটতে হাঁটতে একদিন বললেন তোমার চেয়ে ছোটোবেলায় আমার অবস্থা অনেক কঠিন ছিল। একদিন ফুটপাতে হাঁটছিলাম, মাথায় নতুন টুপি। একজন খ্রিস্টান এসে এক ধাক্কায় টুপি কাদায় ফেলে বলল ইহুদি রাস্তা থেকে নাম। তখন কি করলে? রাস্তায় নেমে টুপি তুললাম। ছোট্ট ফ্রয়েডের মনে এটা দারুণ লেগেছিল। বাবা প্রতিবাদ করেননি। সেই মুহূর্তে মনে এলো হ্যানিবালের কথা, কার্থেজের সেনাপতি যিনি রোম জয় করতে চেয়েছিলেন। হ্যানিবালের বাবা তাকে ছোটবেলায় রোমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শপথ করিয়েছিলেন। বাবার মতো নমনীয় নয়, হ্যানিবালের মতো অপ্রতিরোধ্য হওয়ার ইচ্ছা। আর সেই শৈশবের সেই ইচ্ছা বড় হয়ে প্রাপ্তবয়স্ক ফ্রয়েডের স্বপ্নে রোম জয়ের আকাঙ্ক্ষা হয়ে ফিরে এসেছে। এটাই ফ্রয়েড দেখাতে চাইছিলেন, শৈশবের অতৃপ্ত ইচ্ছাগুলো মরে না, তারা অচেতনে ঘুমিয়ে থাকে এবং স্বপ্নে জেগে ওঠে। স্বপ্নের তৃতীয় উৎস একটু ভিন্ন। শারীরিক অনুভূতিও স্বপ্নের কাঁচামাল হয়। ঘুমের মধ্যে ঠান্ডা লাগলে তুষার ঝড়ের স্বপ্ন আসে, ব্লাডারে চাপ লাগলে জলের স্বপ্ন আসে। নেপোলিয়ন ঘুমের মধ্যে কামানের শব্দ শুনলেন, স্বপ্নে সেটা যুদ্ধের দৃশ্য হয়ে গেল। কিন্তু ফ্রয়েড বললেন
শারীরিক উদ্দীপনা শুধু কাঁচা মাল দেয়, সেটাকে কোন আকারে গড়া হবে সেটা ঠিক করে মনের ইচ্ছাগুলো। স্বপ্ন আসলে ঘুমের রক্ষক, সে শরীরের অস্তিত্বকে একটা স্বপ্নের গল্পে রূপান্তর করে যাতে ঘুম না ভাঙে। একটু তৃষ্ণা লাগলে জল খাওয়ার স্বপ্ন দেখিয়ে ঘুম বাঁচায়। এখন একটা মজার প্রশ্ন, আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন যে পরীক্ষার হলে গেছেন কিন্তু কিছুই পড়েননি? অনেক মানুষ জনসম্মুখে হঠাৎ নগ্ন হয়ে যাচ্ছেন, এই স্বপ্ন দেখেছেন? কিংবা আকাশে উড়ছেন? ফ্রয়েড বলেন কিছু স্বপ্ন প্রায় সব মানুষ দেখেন, এগুলো হলো টিপিক্যাল ড্রিমস। নগ্ন হওয়ার স্বপ্নের মানে কি? ফ্রয়েড বললেন শৈশবে আমরা লজ্জাহীনভাবে নগ্ন থাকতাম, কেউ পরোয়া করতো না। সেই শৈশবের একটা অংশ স্বপ্নে ফিরে আসে এবং স্বপ্নে যারা দেখছেন তারা কেউ লক্ষ্য করছেন না, সেটাও সেই শৈশবের অনুভূতির প্রতিধ্বনি। পরীক্ষার স্বপ্ন প্রায় দেখা যায় বড় দায়িত্বের আগে মন বলে তুমি কি প্রস্তুত, এবং পুরনো পরীক্ষায় সেই উদ্বেগ প্রশ্নের ছদ্মবেশে আসে। ওড়ার স্বপ্ন স্বাধীনতার ইচ্ছা, শৈশবের খেলার আনন্দ। তাহলে আমরা বুঝলাম ম্যানিফেস্ট ও ল্যাটেন্ট স্বপ্নের দুটো স্তর। বাইরেরটা দেখলেই হয় না, ভেতরেরটা বিশ্লেষণ করতে হয়। সেন্সরশিপ, মনের ভেতরে একজন পাহারাদার আছেন যিনি নিষিদ্ধ ইচ্ছাকে সরাসরি আসতে দেন না, তাই স্বপ্ন বিকৃত হয়। উপাদানের উৎস, গতকালের ঘটনা, শৈশবের স্মৃতি, শরীরের অনুভূতি, এই তিনটি কাঁচামাল দেয় কিন্তু গড়ে তোলে ইচ্ছা। এখন প্রশ্ন হলো এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে ঘটে? স্বপ্ন তৈরির কারখানায় ঠিক কী কী যন্ত্র থাকে? কিভাবে একটা সাধারণ চিন্তাকে অদ্ভুত ছবিতে রূপান্তরিত করা যায়? ড্রিম ওয়ার্ক, মনের গোপন কারখানা। ধরুন আপনি একটা চিঠি পেলেন, কিন্তু চিঠিটা সাধারণ ভাষায় লেখা নয়। কিছু ছবি আছে, কিছু প্রতীক। একটা ঘরের ছবির উপরে নৌকা, দৌড়াতে থাকা মাথাবিহীন মানুষ বা বর্ণমালার একটা হরফ। আপনি ভাবলেন এ কি আজে বাজে জিনিস, এর কোনো মানে নেই। কিন্তু ফ্রয়েড বললেন এটা একটা রিবাস, ছবির ধাঁধা। প্রতিটি ছবিকে আলাদা করে দেখলে, প্রতিটির পেছনে শব্দ খুঁজলে পুরো জিনিসটা একটা অসাধারণ কবিতা হয়ে ওঠে। স্বপ্নও ঠিক এইরকম একটা ছবির ধাঁধা। যারা এতকাল স্বপ্নকে ছবির মতো পড়তে গেছেন তারা ভুল করেছেন। স্বপ্নকে পড়তে হয় যেন এটা একটা গোপন সংকেত, এবং সেই সংকেত তৈরি করেছে মনের একটা অদৃশ্য কারখানা। ফ্রয়েড সেই কারখানার নাম দিলেন ড্রিম ওয়ার্ক। আমরা সেই কারখানার ভেতরে যাব। ড্রিম ওয়ার্ক মূলত 4টি প্রক্রিয়ায় কাজ করে। প্রথমটা কন্ডেনসেশন, ঘনীভবন। দ্বিতীয়টা ডিসপ্লেসমেন্ট, স্থানান্তর। তৃতীয়টা রিপ্রেজেন্টেবিলিটি, চিত্রায়ন। এবং চতুর্থটা হলো সেকেন্ডারি রিভিশন, গৌণ সংশোধন। প্রতিটি একটু একটু করে দেখি। প্রথম যন্ত্র কন্ডেনসেশন, ঘনীভবন। একটা স্বপ্ন লিখলে হয়তো এক পাতা হয়, কিন্তু সেই স্বপ্ন বিশ্লেষণ করলে যে চিন্তাগুলো বের হয় সেগুলো লিখতে 10-12 পাতা লেগে যায়। একটা ছোট ছবির মধ্যে অনেকগুলো ধারণা একসাথে মিশে গেছে। এই প্রক্রিয়ার নাম কন্ডেনসেশন। ফ্রয়েড একটা অসাধারণ উদাহরণ দিলেন, বোটানিক্যাল মনোগ্রাফের স্বপ্ন। তিনি স্বপ্নে দেখলেন একটা উদ্ভিদ বিজ্ঞানের বই লিখছেন, সামনে সেই বইটা খোলা, রঙিন ছবির পাতা উল্টাচ্ছেন, মাত্র এটুকু। কিন্তু এর পেছনে কি ছিল? বিশ্লেষণ শুরু হলো। বোটানিক্যাল শব্দটা একাই বহন করছে সেদিন একটা বইয়ের দোকানে সাইক্লামেন ফুলের বই দেখা, কোকেইন গবেষণার স্মৃতি, সহকর্মী ডক্টর কগনিজেস্টিন এর সাথে তর্ক, ডাক্তারদের ফি নিয়ে অস্বস্তি, বাবার দেওয়া একটা ছেঁড়া বইয়ের শৈশব স্মৃতি, এবং মনোগ্রাফ শব্দটাও আলাদাভাবে বহন করছে আরও 3টা চিন্তার সূত্র। ফ্রয়েড বলেন এই শব্দগুলো নোডাল পয়েন্টস, গিটের মতো জায়গা যেখানে অনেকগুলো চিন্তার সুতো একসাথে বাঁধা আছে, তাই এরা স্বপ্নে আসার সুযোগ পেয়েছে। তাঁতের তুলনাটা ফ্রয়েড দিয়েছিলেন গথি এর ফার্স্ট থেকে। এক পা 1000 সুতো নাড়ায়, মাকু এদিক ওদিক ছোটে, সুতোগুলো অদৃশ্য বয়ে যায়,
এক আঘাতে হাজার সংযোগ তৈরি হয়। এইভাবে কারখানার প্রথম যন্ত্রটা চলে। দ্বিতীয় যন্ত্র ডিসপ্লেসমেন্ট, স্থানান্তর। এবার আরও অদ্ভুত একটা প্রক্রিয়া। ফ্রয়েড লক্ষ্য করলেন স্বপ্নে যেটা সবচেয়ে বেশি নজরে পড়ে, যেটাকে কেন্দ্র মনে হয়, সেটা আসলে চিন্তার কেন্দ্র নয়। আসল গুরুত্বপূর্ণ জিনিসটা পেছনে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় এসেছে তুলনামূলক অদ্ভুত তুচ্ছ কিছু। এর কারণ কি? সেন্সরশিপ। পাহারাদার যে চিন্তাটা আটকাতে চায় সেটার আবেগ ভার সরিয়ে অন্য কোনো ছবিতে দিয়ে দেয়, আসল জায়গাটা ফাঁকা হয়ে যায়। বোটানিক্যাল মনোগ্রাফ স্বপ্নে আসল বিষয় ছিল কাজ বনাম শখের দ্বন্দ্ব, সহকর্মীদের সাথে সম্পর্ক, অর্থের টানাপোড়েন। কিন্তু স্বপ্নে কেন্দ্রে এলো নিরীহ একটা উদ্ভিদ বিজ্ঞানের বই। এটা যেন একটা বক্তৃতা, যেখানে সত্যিকারের কথাটা মাঝে একটু বলা হয়েছিল, কিন্তু শুরু এবং শেষে ভরা অপ্রাসঙ্গিক গল্পে, যাতে কেউ মূল কথাটা ধরতে না পারে। ফ্রয়েড একটা সাহসী কথা বললেন, স্বপ্নে যা সবচেয়ে স্পষ্ট সে প্রায় সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, আর যা ঝাপসা তা কোণে পড়ে আছে, সেটাই আসল। তৃতীয় যন্ত্র রিপ্রেজেন্টেবিলিটি, চিত্রায়ন। এখন সবচেয়ে মৌলিক প্রশ্নটা আসে। স্বপ্ন কথায় কথা বলে না, স্বপ্ন বলে ছবিতে। কিন্তু আমাদের চিন্তাগুলো অনেক সময় বিমূর্ত। ভালোবাসা, অপরাধ, উচ্চ আকাঙ্ক্ষা, মৃত্যু ভয়, এগুলো সরাসরি ছবি হয় না। ড্রিমওয়ার্ক তখন কি করে? এই বিমূর্ত চিন্তাগুলোকে দৃশ্যমান কিছুতে রূপান্তর করে, যেটা দেখা যায়, অনুভব করা যায়, শোনা যায় এমন কিছুতে। এটা অনেকটা চিত্রকলার মতো। একজন শিল্পী সরাসরি ন্যায় বিচার আঁকতে পারেন না, তাই আঁকেন চোখ বাঁধা নারী, হাতে দাঁড়িপাল্লা। বিমূর্তকে মুক্ত করেন, কিন্তু এই রূপান্তরে একটা মজার সুযোগ তৈরি হয়। কারণ বাংলায়, জার্মানে, যে কোনো ভাষায় একটা শব্দের অনেক মানে থাকে। ওঠা মানে সিঁড়িতে ওঠা, মানে সমাজে উপরে ওঠা, মানে যৌন অর্থেও প্রচলিত। স্বপ্ন এই দ্বৈত অর্থগুলো ব্যবহার করে নিপুণভাবে। একটা স্বপ্নে একজন মহিলা দেখলেন অপেরা হাউসে মাঝখানে একটা উঁচু টাওয়ার, ওপরে কন্ডাক্টর, তার বান্ধবীকে কয়লা দেওয়া হচ্ছে। সব কিছু অর্থহীন মনে হচ্ছে, কিন্তু যার মানে আগুন নেই, কয়লা নেই। এই লোকগানের পরের লাইন হলো, গোপন ভালোবাসার মতো আর কিছু এত গরম নয়। কয়লা মানে গোপন প্রেম, এবং টাওয়ার সেটা একটা পাগলাগারদের সাথে জড়িত একজন শিল্পীর নামের রূপক। এই ভাষার খেলা, শব্দের দ্বৈত অর্থ, রূপকথা, প্রবাদ, কবিতার লাইন, এগুলো ড্রিমওয়ার্ক এর হাতিয়ার। চতুর্থ মাত্রা সিম্বলিজম, প্রতীকবাদ। এখানে ফ্রয়েড একটু আলাদা কথা বললেন। কিছু প্রতীক আছে যেগুলো প্রায় সর্বজনীন, ব্যক্তিভেদে খুব বেশি বদলায় না। এগুলোকে বলা হয় ড্রিম সিম্বলস। যেমন ঘর, প্রায় মানুষের শরীরের প্রতীক, জানালা, দরজা, শরীরের খোলা জায়গা। জল, জন্ম, শৈশব, জীবনের শুরু। যাত্রা, ট্রেন, জীবনের গতি, কখনো মৃত্যু। সিঁড়িতে ওঠা, ফ্রয়েড বললেন এটা প্রায় যৌনতার প্রতীক। ছন্দময় আহরণ, নিঃশ্বাস ভারী হওয়া। রাজা ও রানী, প্রায় পিতামাতার প্রতীক। ছোট প্রাণী, পোকা, ছোট ভাই বোন বা অনাকাঙ্ক্ষিত শিশু। তবে ফ্রয়েড এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিলেন। প্রতীক চেনাই যথেষ্ট নয়। স্বপ্নের অর্থ বোঝার জন্য স্বপ্নদ্রষ্টার নিজের মুক্ত চিন্তা প্রথম। প্রতীকের অভিধান শেষ কথা নয়। একই ছবি ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ বহন করতে পারে। প্রতীকের জ্ঞান একটা সহায়ক হাতিয়ার, মূল পদ্ধতির বিকল্প নয়। পঞ্চম স্পর্শ, সেকেন্ডারি রিভিশন, গৌণ সংশোধন। এতক্ষণে স্বপ্নটা তৈরি, কন্ডেনসেশন হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, ছবিতে রূপ নিয়েছে, প্রতীকে সাজানো হয়েছে। কিন্তু সকালে ঘুম ভাঙলে আমরা যে স্বপ্নটা মনে করি সেটা কি একেবারে কাঁচা আকারে থাকে? না। ফ্রয়েড বললেন ঘুম ভাঙার সময় আর ঘুমের মধ্যেও সচেতন মন কাজ করে। সে স্বপ্নের বিভিন্ন টুকরোকে জোড়া লাগানোর চেষ্টা করে, ফাঁকগুলো ভরাট করে,
অর্থহীন মনে হওয়া অংশগুলোকে একটা যুক্তির ছাঁচে ঢালার চেষ্টা করে। এই প্রক্রিয়ার নাম সেকেন্ডারি রিভিশন, গৌণ সংশোধন। এটা অনেকটা একজন কবির মতো, যে এলোমেলো শব্দের স্তূপ থেকে একটা পঙ্ক্তি খুঁজে বের করেন, কিন্তু উপাদান একই থাকে, শুধু সাজানো হয়। এই কারণেই সকালে স্বপ্ন মনে করলে মনে হয় হ্যাঁ মোটামুটি একটা গল্প ছিল, কিন্তু একটু পরে ভাবলে মনে হয় আসলে কতটা এলোমেলো ছিল। এবং কখনো কখনো স্বপ্নের মধ্যেই আসে সেই চিন্তা, এটা শুধু একটা স্বপ্ন। ফ্রয়েড বললেন এই কথাটাও একটা সেকেন্ডারি রিভিশন এর অংশ। পাহারাদার যখন বুঝতে পারে খুব বেশি কিছু পার হয়ে গেছে, সে বলে যাক স্বপ্নই তো, যাতে আর বেশি মনোযোগ না দেওয়া হয়। তাহলে এবার পুরো প্রক্রিয়াটা একবার দেখা যাক। রাতে ঘুমিয়ে পড়লেন, অচেতন মনে একটা ইচ্ছা জেগে উঠল, চাপা পড়া, নিষিদ্ধ বা অতৃপ্ত। সেই ইচ্ছা সচেতনতার দিকে যাত্রা করল, কিন্তু পথে পাহারাদার, তাই ইচ্ছেটা কন্ডেনসেশনে আশ্রয় নিল। অনেক চিন্তা এক জায়গায় ঘনীভূত করে, তারপর ডিসপ্লেসমেন্ট, আসলে গুরুত্বপূর্ণ বিষয়টার আবেগ সরিয়ে অন্য কোথাও দিল। তারপর রিপ্রেজেন্টেবিলিটি, বিমূর্ত চিন্তাকে ছবিতে রূপ দিল, ভাষার অস্পষ্টতা ব্যবহার করল। সিম্বলিজম, যেখানে প্রতীক ব্যবহার করা সম্ভব সেখানে করল। এবং শেষে সেকেন্ডারি রিভিশন, পুরো জিনিসটা একটু মসৃণ করে দিল। ফলে সকালে আপনার কাছে যা পৌঁছালো সেটা একটা অদ্ভুত ঝাপসা, কখনো ভয়ের, কখনো মজার স্বপ্ন, কিন্তু তার ভেতরে চাপা পড়া কোনো সত্য। ফ্রয়েড বললেন স্বপ্ন বোঝা মানে এই কারখানার প্রতিটি ধাপ উল্টো দিক থেকে হাঁটা, বিকৃতি সরানো, সংকোচন খোলা, ছবিকে ভাষায় ফেরানো। আমরা এখন পর্যন্ত যা দেখলাম এটা শুধু স্বপ্নের তত্ত্ব নয়। ফ্রয়েড বলছেন মানুষের মন শুধু যা সে সচেতনভাবে ভাবে তাতে সীমাবদ্ধ নয়। মনের একটা বড় অংশ আছে যেটা চাপা থাকে, বিকৃত হয়ে প্রকাশ পায়, ছদ্মবেশে সামনে আসে। এবং এই বিকৃতির প্রক্রিয়া শুধু স্বপ্নে নয়, রসিকতায়, শিল্পে, ভুলে যাওয়ায়, মুখ ফসকে বলে ফেলায়, সর্বত্র। এই বইয়ের ৮ম দশক পরে ফ্রয়েডের ভাষা আমাদের মাথায় ঢুকে গেছে। আমরা বলি অচেতন, আমরা বলি মুখ ফসকানো, আমরা বলি দমন। এই সব ধারণার জন্ম হয়েছে এই একটা বইতে স্বপ্নের বিশ্লেষণ থেকে। কিন্তু ফ্রয়েড এতে থামলেন না। এই পুরো ড্রিম ওয়ার্ক বিশ্লেষণ করতে গিয়ে তিনি মনের গভীরে এমন কিছু দেখলেন যা তাকে একটা বড় প্রশ্নের দিকে নিয়ে গেল। স্বপ্ন কিভাবে তৈরি হয় সেটা জানা গেল, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা আসলে মনের কোন কাঠামো থেকে চলে? অচেতন মন ঠিক কিভাবে কাজ করে? সচেতন আর অচেতনের মধ্যে সম্পর্কটা আসলে কি? এবং সবচেয়ে গভীর প্রশ্ন, মানুষ কি সত্যিই নিজেকে চিনতে পারে, নাকি নিজের মনের বেশিরভাগটাই চিরকাল অজানা থেকে যায়? মনের অজানা মানচিত্র। একটা ঘর, পাশের ঘরে একটা শিশুর মৃতদেহ শুয়ে আছে, চারিদিকে মোমবাতি জ্বলছে, একজন বৃদ্ধ পাহারাদার বসে প্রার্থনা করছেন। শিশুটির বাবা কয়েকদিন ধরে ঘুমাননি, অবশেষে পাশের ঘরে শুয়ে পড়লেন, দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্ন দেখলেন। স্বপ্নে শিশুটি এসে দাঁড়িয়ে তার বিছানার পাশে, সেই চেনা হাতটা বাবার হাত ধরল এবং বলল, বাবা দেখছো না আমি জ্বলছি? বাবা চমকে জেগে উঠলেন, পাশের ঘরে ছুটে গেলেন, দেখলেন পাহারাদার ঘুমিয়ে পড়েছেন। একটা মোমবাতি হেলে পড়ছিল, শিশুর শরীরের কাপড়ে আগুন ধরে গেছে। ফ্রয়েড বলেন এই স্বপ্নটা আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, কারণ এই স্বপ্নে কোনো জটিলতা নেই, অর্থ বুঝতে সময় লাগে না, কিন্তু এই স্বপ্ন একটা প্রশ্ন তুলে দেয়, যার উত্তর দিতে গিয়ে ফ্রয়েড মনোবিজ্ঞানের সবচেয়ে গভীর জায়গায় পৌঁছালেন। প্রশ্নটা হলো, এই বাবা যদি ঘরে আগুনের গন্ধ পেয়ে থাকেন, যদি আলো তার চোখে পড়ে থাকে, তাহলে তিনি জেগে উঠলেন না কেন? কেন মন আর একটু ঘুমিয়ে থাকলো? কারণ স্বপ্ন একটা মুহূর্তের জন্য সেই ইচ্ছা পূরণ করলো, যে ইচ্ছা বাস্তবে সম্ভব নয়। শিশুটা যেন একটু বেঁচে থাকুক, মাত্র একটা মুহূর্ত, মাত্র একটা স্বপ্নে। আমরা অনেকটা পথ এসেছি,
স্বপ্নের ইতিহাস থেকে শুরু করে ফ্রয়েডের পদ্ধতি, ইচ্ছাপূরণের তত্ত্ব, বিকৃতি, উপাদানের উৎস এবং ড্রিমওয়ার্ক এর 4টি যন্ত্র সব দেখেছি। কিন্তু ফ্রয়েড বললেন, এতক্ষণ আমরা আলোর দিকে হেঁটেছি, এখন আমরা আলোর পথ থেকে অন্ধকারে যাব। কারণ এবার প্রশ্ন শুধু স্বপ্ন কিভাবে তৈরি হয় তা নয়, প্রশ্ন হলো মন আসলে কিভাবে কাজ করে, আমরা স্বপ্ন কেন ভুলে যাই। প্রথম প্রশ্ন, আপনি স্বপ্ন দেখলেন, সকালে মনে নেই, কেন? সাধারণ উত্তর হলো স্মৃতি দুর্বল, ঘুম থেকে উঠলে মনোযোগ অন্য দিকে যায়। কিন্তু ফ্রয়েড বললেন, এটা সম্পূর্ণ ছবি নয়, স্বপ্ন ভুলে যাওয়াটা ইচ্ছাকৃত, সচেতন ইচ্ছা নয়, কিন্তু মনের পাহারাদারের ইচ্ছা। যে স্বপ্নে নিষিদ্ধ কিছু উঠে এসেছিল সেটা সকালে মনে থাকলে অস্বস্তি হবে, তাই পাহারাদার সেটা মুছে দেয়। ফ্রয়েড একটা পরীক্ষার কথা বললেন, রোগী স্বপ্ন বলতে গিয়ে কিছু অংশ এড়িয়ে গেলে সেই এড়ানো অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধ এখানে সবচেয়ে বেশি, আসল সত্য সেখানে। তিনি বললেন, একজন রোগী যদি স্বপ্নের বিবরণ দ্বিতীয়বার বলতে গিয়ে ভিন্ন শব্দ ব্যবহার করেন, সেটাই সেন্সরশিপের দুর্বল জায়গা। ঠিক যেমন নিবেলুং এনলিডে হেগেল জানতেন সিগফ্রেডের পিঠে ঠিক কোন জায়গায় কাপড়ে চিহ্ন আঁকা আছে, সেখানেই আঘাত করলে সে মরবে। এবার ফ্রয়েড একটা সাহসী কাজ করলেন, তিনি মনের একটা মডেল আঁকলেন। তিনি বললেন, মনকে একটা যন্ত্রের মতো ভাবুন, এই যন্ত্রে 3টি স্তর আছে। প্রথম স্তর আনকনশাস, অচেতন। এখানে থাকে আদিম ইচ্ছাগুলো, চাপা পড়া স্মৃতি, নিষিদ্ধ আকাঙ্ক্ষা, শৈশবের সেই অতৃপ্তগুলো যেগুলো কখনো পরিতৃপ্ত হয়নি। এই অচেতন মন সময় জানে না, 50 বছর আগের একটা শৈশবের ইচ্ছা এখনও সেখানে সমান প্রবল। যুক্তি মানে না, বিরোধ মানে না, শুধু পরিতৃপ্তি চাই। দ্বিতীয় স্তর প্রিকনসিয়াস, প্রাকচেতন। এটা অচেতন ও সচেতনের মাঝখানে। এখানকার চিন্তাগুলো সচেতনতায় আসতে পারে, কিন্তু এই মুহূর্তে আসছে না, মনে পড়ছে না, কিন্তু ডাকলে মনে পড়তে পারে। তৃতীয় স্তর কনসাস, সচেতন। এটাই আপনি যাকে আমি মনে করেন, যা জানেন, যা ভাবছেন, যা অনুভব করছেন এই মুহূর্তে। কিন্তু ফ্রয়েড বললেন, এই 3টির মধ্যে সচেতন মন আসলে সবচেয়ে ছোট। অচেতন হলো বড় বৃত্ত, সচেতন হলো তার ভেতরে একটা ছোট্ট বৃত্ত, এবং আমরা সেই ছোট্ট বৃত্তকেই নিজের সব মনে করি। এই দুটো স্তরে চিন্তা কাজ করে দুটো ভিন্ন নিয়মে। প্রাইমারি প্রসেস, অচেতনের নিয়ম। এখানে শক্তি বাধা ছাড়াই প্রবাহিত হয়, এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাভ দেয়, সময়ের বোধ নেই, বিরোধ মেনে নেয়। একটা ছবিতে 10টা অর্থ থাকতে পারে, এই কারণেই স্বপ্ন এলোমেলো মনে হয়। এটা প্রাইমারি প্রসেস এর ভাষা। সেকেন্ডারি প্রসেস, সচেতন মনের নিয়ম। এখানে যুক্তি আছে, ক্রমবিন্যাস আছে, সময়ের ধারা আছে। যদি, তাহলে এই নিয়মে চলে, কারণ ফলাফলের সম্পর্ক মানে। দিনের বেলা আমরা সেকেন্ডারি প্রসেসে থাকি, রাতে ঘুমের মধ্যে প্রাইমারি প্রসেস মুক্তি পায়। ফ্রয়েড বললেন, শিশুরা প্রথমে শুধু প্রাইমারি প্রসেস জানে, ধীরে ধীরে সভ্যতা, শিক্ষা, শাসন সেকেন্ডারি প্রসেস শেখায়। কিন্তু প্রথমটা কখনো মরে না, সে রাতের অন্ধকারে ফিরে আসে। রাতে যখন ঘুমাই, মনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সাধারণত মনের শক্তি চলে সামনের দিকে, অনুভূতি থেকে চিন্তায়, চিন্তা থেকে কাজে। কিন্তু ঘুমের মধ্যে এই স্রোত উল্টে যায়, চিন্তাগুলো পেছনের দিকে হাঁটে এবং পৌঁছায় সেই পুরনো ছবিগুলোতে, শৈশবের দৃশ্যগুলোতে, এবং সেগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। এই প্রক্রিয়ার নাম ফ্রয়েড দিলেন রিগ্রেশন। স্বপ্নে আমরা শুধু ভাবি না, দেখি, স্পর্শ করি, কণ্ঠস্বর শুনি। এই কারণেই স্বপ্ন এত বাস্তব মনে হয়, কারণ মন পেছনে গেছে সেই আদিম জায়গায়, যেখানে চিন্তা আর অনুভূতির মধ্যে পার্থক্য নেই। অচেতন মনের আসল বাস্তবতা। এবার ফ্রয়েড বললেন সেই কথা যেটা তার সবচেয়ে সাহসী উক্তি, অচেতনই হলো মানসিক জীবনের সত্যিকারের বাস্তবতা। আমরা সারা জীবন ভেবেছি
আমি যা জানি, যা ভাবি, যা বুঝি সেটাই আমি, সেটাই আমার মন। ফ্রয়েড বললেন, না, সেটা আপনার মনের সবচেয়ে ছোট, সবচেয়ে উপরের অংশ। নিচে আছে বিশাল এক সমুদ্র, সেটা আপনি কখনো সরাসরি দেখতে পাননি। যেখানে আছে আপনার শৈশবের প্রথম ভয়, প্রথম ভালোবাসা, প্রথম ক্ষত। যেখানে আছে সেই ইচ্ছাগুলো যেগুলো বলার সাহস কখনো হয়নি। সেই অচেতন মন বাইরের জগতের মতোই অজানা। যেখানে আমরা পৃথিবীকে শুধু ইন্দ্রিয়ের মাধ্যমে চিনি, ঠিক তেমনি অচেতনকে চিনতে পারি শুধু তার প্রকাশের মাধ্যমে, স্বপ্নে, কথার ফাঁকে, ভুলে যাওয়ায়। তারপর ফ্রয়েড একটা প্রশ্ন তুললেন, যেটা আজও অমীমাংসিত। স্বপ্নে যে অচেতন ইচ্ছাগুলো দেখা যায়, তাদের কি নৈতিক দায় আছে? একজন রোমান সম্রাট একবার এক প্রজাকে মৃত্যুদণ্ড দিলেন, কারণ সে স্বপ্নে সম্রাটকে হত্যা করেছিল। ফ্রয়েড বলেন, এটা ভুল ছিল। স্বপ্নের ইচ্ছা বাস্তব কর্মের মতো নয়। এবং প্লেটো বহু আগেই বলেছিলেন, সৎ মানুষ শুধু স্বপ্নে সেটা করেন যা দুষ্ট মানুষ বাস্তবে করেন। স্বপ্নকে অভিযুক্ত করা উচিত নয়। স্বপ্ন শুধু বলে দেয় আপনার মনের ভেতরে কি আছে। সেটা দেখার সাহস থাকলে আপনি নিজেকে আরও গভীরভাবে চিনতে পারবেন। এখানে একটু থামি। ফ্রয়েড একজন বিজ্ঞানী ছিলেন এবং বিজ্ঞানীর মতোই তিনি নিজের সীমা স্বীকার করেছেন। তিনি লিখেছেন, সমস্ত পথের শেষ অন্ধকারে গিয়ে মেশে। তার মডেল একটা হাইপোথেসিস, প্রমাণিত সত্য নয়। তিনি নিজেই জানতেন এই কাঠামো একদিন বদলাবে, পরিশোধিত হবে, এবং সেটা হয়েছেও। আধুনিক নিউরোসায়েন্স জানিয়েছে REM ঘুমে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সক্রিয় থাকে, প্রিফ্রন্টাল কর্টেক্স নিষ্ক্রিয়। স্বপ্নে আবেগ প্রবল হয়, যুক্তি দুর্বল হয়। এটা এখন মস্তিষ্কের স্ক্যানেও দেখা যায়। কিছু গবেষক বলেন, স্বপ্ন আসলে মস্তিষ্কের মেমোরি কনসলিডেশন, দিনের অভিজ্ঞতা সংগঠিত করার প্রক্রিয়া। কেউ বলেন হুমকি চেনার অনুশীলন, কেউ বলেন সৃষ্টিশীলতার উৎস। ফ্রয়েডের অনেক নির্দিষ্ট দাবি আজ বিতর্কিত, বিশেষত তার যৌনকেন্দ্রিক ব্যাখ্যাগুলো। কিন্তু তিনটি কথা এখনও দাঁড়িয়ে আছে। প্রথম, মানুষের মনে এমন প্রক্রিয়া চলে যা সচেতনতার বাইরে। এটা আজ নিউরোসায়েন্সও নিশ্চিত করে। দ্বিতীয়, শৈশবের অভিজ্ঞতা প্রাপ্তবয়স্ক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এটাও এখন প্রতিষ্ঠিত। তৃতীয়, স্বপ্ন এলোমেলো নয়। স্বপ্নে মানুষের আবেগ, ভয়, আকাঙ্ক্ষার ছাপ থাকে। এটাও এখন কেউ অস্বীকার করেন না। ফ্রয়েড প্রথম মানুষ যিনি এই প্রশ্নগুলো বৈজ্ঞানিকভাবে জিজ্ঞেস করার সাহস দেখিয়েছেন। বইয়ের একেবারে শেষ বাক্যে ফ্রয়েড লিখেছেন, স্বপ্ন ভবিষ্যৎ দেখায় না, স্বপ্ন দেখায় অতীত। এবং তারপর বললেন, কিন্তু সেই অতীত থেকেই ইচ্ছার আলোয় একটা ভবিষ্যৎ তৈরি হয়। স্বপ্নে আমরা যে ভবিষ্যৎ দেখি সেটা আসলে আমাদের অপূর্ণ অতীতের প্রতিচ্ছবি। ভাবুন একটু, আজ রাতে আপনি যখন ঘুমাবেন, আপনার মন কোথায় যাবে? হয়তো সেই পুরনো শহরে যেখানে বড় হয়েছিলেন, হয়তো কোনো মুখে যাকে দেখেননি বহুদিন, হয়তো সেই পরীক্ষার হলে যেটার ভয় এখনও যায়নি, এবং হয়তো সেই স্বপ্নে লুকিয়ে আছে এমন কিছু যা আপনি নিজেও জানেন না। ফ্রয়েড বলেছেন, সেটা জানার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এই বইটা পড়লে একটা অস্বস্তি হয়, এবং সেটাই হওয়া উচিত। কারণ ফ্রয়েড আপনাকে বলছেন, আপনি নিজেকে যতটা চেনেন মনে করেন, আসলে তার চেয়ে অনেক কম চেনেন। আপনার সিদ্ধান্ত, আপনার পছন্দ, আপনার ভালোবাসা, এর পেছনে এমন সব শক্তি কাজ করছে যা আপনার সচেতনতার নাগালের বাইরে। এটা ভয়ের কথা হয়তো, কিন্তু এটা একই সাথে মুক্তির কথাও। কারণ না জানলে মোকাবেলা করা যায় না, না দেখলে বদলানো যায় না। ফ্রয়েড বিশ্বাস করতেন, নিজেকে জানাটাই মানুষের সবচেয়ে বড় সাহসের কাজ, এবং সেই যাত্রা শুরু হয় রাতের একটা স্বপ্ন থেকে। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।